নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। অপারেশন সিন্দুর, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারতের যে প্রত্যাঘাত, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর, এবং ভারতের এই অপারেশন নিয়ে, ভারতের এই প্রত্যাঘাত নিয়ে আমরা জানি গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় সেনার প্রশংসা যেমন করেছেন, তার প্রচারও করেছেন। শুধু দেশে নয়, বিদেশেও সর্বদল প্রতিনিধি দল পাঠিয়ে এই অপারেশন সিন্দুরের সাফল্য ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তানদের সন্ত্রাসবাদের মদতদাতা, সেটা নিয়েও ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু দেশে এই অপারেশন সিন্দুর যেমন আলোচ্য বিষয়, ঠিক পাশাপাশি আমাদের এই বাংলাও একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে যে সেটা রাজনৈতিক চাপানোর থেকেও বড় কথা, রাজনৈতিক লড়াই তো আছেই, কিন্তু যেটা রাজ্যের গণতন্ত্রের পীঠস্থান, যাকে আমরা বিধানসভা বলি, সেই বিধানসভায় সেনার সাফল্যের প্রস্তাব পাশ নিয়ে যেভাবে সিন্দুর সংঘাত শাসক এবং বিরোধী শিবিরে আমরা দেখলাম, তা এক কথায় অনভিপ্রেত। বলা ভালো কাদা ছোড়াছুরি, বলা ভালো ব্যক্তিগত আক্রমণের জায়গায় পৌঁছে গিয়েছে। আজ বিধানসভায় অপারেশন সিন্দুর বা এই সিন্দুর কথাটা বাদ দিয়ে সেনার সাফল্য নিয়ে যে কৃতজ্ঞতা বা সেনাদের শৌর্য পরাক্রম নিয়ে যে প্রস্তাব পাশ করার কথা ছিল, তা নিয়ে যে আলোচনা হয় বা বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, বা তার পাল্টা বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা নিয়ে এক কথায় তুলকালাম হয় বিধানসভা, যা এক কথায় বেনজির বলা চলে। কিন্তু কেন এই পশ্চিমবঙ্গে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে এত কাটাছেঁড়া চলছে? খুব স্বাভাবিকভাবে আমরা জানি, যখন প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যে একটি কর্মী সভা থেকে তার বক্তব্য রেখেছেন, অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে প্রচার করেছেন, তার পাল্টা বক্তব্য আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কথায়। এবং কেন সিঁদুর নিয়ে বেচতে এসছেন এই কথা যেমন বলেছেন, পাশাপাশি উদয়ন গুহ, পাশাপাশি কখনো পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তারাও কিন্তু নানা রকম মন্তব্য করেছেন। ইভেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয়ও বলেছেন কিছু মন্তব্য। কিন্তু আজ বিধানসভায় যে ছবি, যা বিধানসভায় যে বিষয় আজকে আলোচনায় উঠে এসেছে, সেনার সাফল্য কামনায় প্রস্তাব আনতে গিয়ে যেখানে দু দলের মধ্যে, যুযুদান দু দলের মধ্যে কাদা ছোড়াছড়ি বা কলহ আমরা দেখলাম, সেটাই আজকে আমাদের আজকের পোস্ট এইটে আলোচনার বিষয়। বিরোধী দলনেতা খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন তুলেছেন যে আপনারা সেনার সাফল্য নিয়ে প্রস্তাব পাশ করেছেন, অথচ সিন্দুর কথাটি নেই। সিন্দুর নিয়ে এত আপত্তি কেন? এরপরে শুরু হয়ে যায় বাক বিতণ্ডা, একে অপরের দিকে কটাক্ষ বা একে অপরের দিকে তীর ছোড়াছুরি। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন বিজেপি দেশের সর্বনাশ, এবং দলনেতাকে বলেছেন আপনি মিথ্যাচার করেন, আপনার দেশের লজ্জা। কেন এই জঙ্গিরা ভারতে ঢুকলো, কিভাবে ঢুকলো, বিএসএফের কাজ কি ছিল, কেন ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, জঙ্গিরা এখন কোথায়, কেন ধরতে পারেনি, সেই জবাব চেয়েছেন মুখ্যমন্ত্রী। আর এটা নিয়েই রীতিমতন বাকযুদ্ধে জড়িয়েছে আমরা দেখেছি, কখনো মুখ্যমন্ত্রী, কখনো বিরোধী দলনেতার মধ্যে। ফলে যে কথাটা প্রথমে শুরু করলাম, যে রাজ্যের গণতন্ত্রের পীঠস্থান বিধানসভাতে এই ধরনের প্রস্তাব পাশ নিয়ে যদি এই ধরনের আলোচনা হয়, যেটা কার্যত কলহ বলা চলে, কার্যত কাদা ছোড়াছুরি বলে, কার্যত একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করা চলে, তাহলে এই অপারেশন সিন্দুরের সাফল্য সাধারণ মানুষের কাছে কী বার্তা নিয়ে যাবে? এটাই আমরা চেষ্টা করব আজকে আমাদের এই আলোচনার টেবিলে তুলে ধরার, বিশ্লেষণ করার, এবং আমাদের সঙ্গে সমস্ত অতিথি যারা আছেন তারাও যোগ দিয়েছেন। তবে এটুকু বলতে পারি যে গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে নির্বিচারে নৃশংসভাবে ধর্মীয় পরিচয় জেনে একে একে 26 জন মানুষের প্রাণ নিয়েছেন,
এবং তার পাল্টা প্রত্যাঘাত ভারত যেটা করেছে পাকিস্তানে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে, তা এক কথায় অনবদ্য। এবং ভারত সরকার সেটাই নাম দিয়েছেন অপারেশন সিন্দুর। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা বলছেন যে সেনার সাফল্য, সেনার গর্বকে কেন সরকার নিজেদের প্রচারের মধ্যে চালাচ্ছেন, এবং জানিয়ে বারবার বলা হচ্ছে বিরোধী শিবির থেকে কেন পার্লামেন্টের বিশেষ অধিবেশন জানানো হচ্ছে না, করা হচ্ছে না, কেন বক্তব্য রাখা হচ্ছে না, প্রধানমন্ত্রী কেন সর্বদল বৈঠকে থাকছেন না, পাশাপাশি এই জঙ্গিরা কোথায়, কেন জঙ্গিদের ধরা যাচ্ছে না, এইসব প্রশ্ন অবশ্যই থাকবে। কিন্তু যখন এই ধরনের আলোচনা বিধানসভার অন্দরে হয় এবং দেশের সম্মান নিয়ে যুযুধান দুই শাসক বিরোধী শিবিরের মধ্যে আকচি বক্তব্য আমরা শুনি, সেখানেই আমাদের বড় প্রশ্ন। তাহলে এই সম্মান বা এই সাফল্য সেনাদের কাছে কি আদৌ উৎসর্গ করা যাচ্ছে? আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি তাদের সঙ্গে আমরা আলাপ করিয়ে দেবো। আমার ডান দিকে রয়েছেন টিএমসির কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার একদম বাদিকে রয়েছেন সিপিআইয়ের নেতা মুখপাত্র রিতেশ বসাক, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি। পৃথ্বীরাজ, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে কেতন জয়সওয়াল। কেতন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আমি শুরুতেই প্রথম প্রশ্ন রাখব যে এই সিঙ্গুর নিয়ে কেন সংঘাত? সেনার শৌর্য প্রস্তাব নাম নেই সিন্দুরের, কেন সিন্দুর নিয়ে এত বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূলের? সিন্দুর নামটা থাকলে কী বা অসুবিধা? তাহলে কোথাও কি একটা রাজনৈতিক সমীকরণ এমনভাবে বাংলার বুকে চলে আসছে যেটা মনে হচ্ছে যে শাসক দল হয়তো কিছুটা হলেও ভোট রাজনীতিতে কিছুটা হলেও পিছিয়ে পড়ছে, সেই কারণে এই প্রশ্ন। নাহলে আজকে সরাসরি কেন মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করবেন, বিরোধী দলকে আক্রমণ করবেন এবং অপারেশন সিন্দুর নামের থেকে সিন্দুর নামটা বাদ দিয়ে এই প্রস্তাব পাশ করবেন? আমি প্রথম প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, কোথায় অসুবিধা? আমি এটাই বুঝতে পারছি না। আপনারা বা আপনাদের দল বা তৃণমূল ছাড়াও বাকি বিরোধী দলরা বারবার অবশ্যই প্রশ্ন তুলেছেন পার্লামেন্টের বিশেষ অধিবেশন নিয়ে, কেন জঙ্গিরা ধরা পড়ল না, কেন ইন্টেলিজেন্স ফেলিওর, এবং তার উত্তর হয়তো সরকারকে দিতে হবে বা দিতে হয়েছে। কিন্তু যখন আমাদের বিধানসভায় এই ধরনের প্রস্তাব পাশ হয়, সেখানে সিন্দুর নামটা নিয়ে কেন এত আপত্তি, এবং আপত্তি যদি থেকেও থাকে তার ব্যাখ্যা কী? কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এই সিঁদুর নিয়ে তার বক্তব্য দিয়েছেন, উদয়ন গুহ তার বক্তব্য রেখেছেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বক্তব্য রেখেছেন, ফিরহাদ হাকিম মহাশয় তার বক্তব্য রেখেছেন, যেটা সবটাই কিন্তু এর বিরোধী। তাহলে আমার একটাই প্রশ্ন, এই আপত্তিটা কোথায়? কোথাও কি মনে হচ্ছে যে এটা শাসক দলকে চাপে রাখতে পারে বা বিজেপির প্রচারের হাতিয়ার করে এমনভাবে গোটা বাংলায়, গোটা দেশে একটা জাতীয়তাবাদের আবহ তৈরি করেছে যেখানে তৃণমূল নামক দল কিছুটা হলেও পিছিয়ে পড়ছে? দেবব্রতদা, দেখুন, এগিয়ে পিছিয়ে পড়ার কথা নয়। দেখুন, এটা তো আন্তর্জাতিক বিষয়, আর পাকিস্তানকে আক্রমণ এই তো প্রথম আমরা করিনি, আমরা আগেও করেছি এবং সফলতাও পেয়েছি। তখন সেই সময় দিনের পক্ষে অটল বিহারী বাজপেয়ীকেও কোনো সেনাবাহিনীর পোশাক পরে কিংবা কোনো লেফটেন্যান্ট কমান্ডারের পোশাক পরে প্রচারের আলোয় আসতে হয়নি, আমরা যোগ্য জবাব দিয়েছিলাম। এই যে বললেন না, কর্মী সভায় মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন অপারেশন সিঁদুর নিয়ে, দেখুন, এটা আন্তর্জাতিক ব্যাপারে দেশের মানুষ জানতে চায়, জনপ্রতিনিধিরা জানতে চায়, এবং জনপ্রতিনিধির থেকেই আগামী দিনে বিভিন্নভাবে রাজ্যগুলো জানতে পারবে। সেই জন্য বিশেষ অধিবেশন বিরোধীরা ডাকতে চাইছিল, কিন্তু বাস্তবে তিনি ডাকেননি। কী কারণে ডাকেননি সেটা উনি আরও ভালো বলতে পারবেন। এবং সর্বদলীয় বৈঠকেও উনি আরও মনে করেছেন বিহারের প্রচারটা আরও বেশি ওনার কাছে গুরুত্বপূর্ণ। উনি সেই প্রচারটা সব মানছি, কিন্তু মুখ্যমন্ত্রীর কি কোথায় আপত্তি? কোনখানে আপনার মনে কোন জায়গাটায় আমার মনে হলো এই আপত্তি করে? দেখুন, সেনাবাহিনীর পরাক্রমকে সিঁদুর নামটায় আপত্তি কেন, আমি এটাই বলতে চাইছি। এখানে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রীর বক্তব্যে মুখ্যমন্ত্রী বলছেন সিঁদুর বেচতে এসছেন, উদয়ন গুহ বলছেন সিঁদুর বেচতে এসছেন, কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে ফিটিং করা হয়েছে, নাটক চলছে। তাহলে দেশের সেনাদের যদি আপনারা সম্মান জানান, তাহলে এই বক্তব্য কি তার সঙ্গে সহমত হওয়া যায়? দেবব্রত বাবু, বিজেপির আরএস পাঠানিয়া, তারপরে
জগদীপ দেওড়া, তারপরে আপনার ওই বিজয় কুমার সিং, এদের তো বক্তব্য বললেই বলে যে কারা সম্মান জানাতে যায় আর কারা অসম্মানিত করতে চায়, আমরা তো দেখেছি। তাই জন্য দেখুন, দেশের নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন অবশ্যই করব, দেশের নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে। আর শুভেন্দু অধিকারী মন্তব্য যত কম করা যায় তত ভালো। আমার মনে হয় বিধানসভার উনি তো পাল্টা বলেছেন, ওনার একটা উদাহরণ দিচ্ছি, সেনাবাহিনীর সপক্ষে বলেছেন, উনি তো বিপক্ষে কিছু বলেননি। ওনার মানসিক সুস্থতা আমি একটা জিনিস কারণ বলছি, একটা বিরোধী দলনেতা তার চেয়ারটার মর্যাদা রাখা উচিত। উনি বেরিয়ে এক্ষুনি ওনার মন্তব্য শুনছিলাম, উনি বললেন ওই মমতা ব্যানার্জি নাকি ড্রোনে বেঁধে পিপিওকে পাঠাতে হবে। এটাও তো একটা বিরোধী দলের। আগের দিনই উনি মহিলা সম্মান যাত্রা করেছেন, উনি একজন বিরোধী মুখ্যমন্ত্রী তো বলেছেন হামিং ডাম্পিং লায়ার, এই ধরনের ভাষা বলা তিনিও তো কথা বলেছেন। কটাক্ষ করে কি হামিং ডাম্পিং লায়ার, সম্মান যাত্রা বিজেপি দেশের সর্বনাশ করছে এই কথাও তিনি বলেছেন বিধানসভায়। আমরা তো এই ধরনের কথা বললে তো বিরোধী দলনেতা হিসাবে যে দলে তিনি প্রতিনিধিত্ব করেন তাকে তো উত্তর দিতেই হবে নিশ্চয়ই। তার জন্য আপনারা আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন, আবার তাকে হয়তো সাসপেন্ড করা হবে, কিন্তু তাকে তো বিরোধী দলনেতার কণ্ঠরোধ তো করা যায় না, তাকে তো বলতে দিতে হবে, সুযোগ দিতে হবে। হ্যাঁ, যেরকম কণ্ঠরোধ করা যায় না, এবং সরকারও জবাব দিতে বাধ্য। কেন্দ্রে যে আন্তর্জাতিক ব্যাপারে তো, কিন্তু সেই প্ল্যাটফর্ম কি রাজ্যের বিধানসভা? আপনার মনে হয় রাজ্যের বিধানসভায় যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সহমত, এরপর তো আর কিছু বলার নেই। এখন আমি আমার কাছে খুব পার্টিকুলারলি একটা প্রশ্ন রাখছি, আমি আজকে যখন বিধানসভা এই ধরনের বক্তব্য রাখছে, সেখানে আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে নৈশভোজে আমন্ত্রিত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের তিনি সদস্য হিসাবে বিদেশে গেছেন, দেশের প্রশংসা করেছেন, দেশের সেনাবাহিনীর প্রশংসা করেছেন, যেখানে বলেছেন দলের আগে দেশ। অবশ্যই সেখানে আপনাদের দলের একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন এই ধরনের বক্তব্য রাখেন, তারই পরিপ্রেক্ষিতে যখন আপনাদের দলের মুখ্যমন্ত্রী বা আপনাদের দলের অন্যান্য নেতারা এই ধরনের মন্তব্য করেন, তখন তো পাল্টা প্রশ্ন জাগতে বাধ্য হয়, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য দলের প্রতিনিধি? না, কোথায় আপনার বিদ্বেষ মনে হলো? যেখানে আমার মনে হয় শুভেন্দু অধিকারী ব্যথিত হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন লাঞ্চে গেছেন, মানে হয়তো ওনার দুঃখ থাকতে পারে, ওনাকে কেন ডাকা হয়নি, তা হতেই পারে, তাতে নিয়ে ব্যাপার কিছু নেই। বিধানসভার মেয়াদ শেষ হয়ে আসছে, উনি কয়েকদিন আগেও বলছিলেন আমি ভবানীপুরে দাঁড়াবো। আমিও তো বলছি আমরা ভবানীপুরের ভোটার আপনার জন্য অপেক্ষা করছি। দুটো তো হবে না, আপনি হোম ম্যাচ খেলে নিলেন নন্দীগ্রামে, আপনি অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবেন না, আসুন, আপনার জন্য তো রয়েছে। আর কয়েকদিনের মেয়াদ ওনার মনে হয় শেষ হয়ে এসছে, বিরোধী দলনেতার পদটা আদৌ থাকবে বলে আমার মনে হয় না, সেই জন্য উনি খেপে গেছেন, এইসব মন্তব্য করছেন। আর সিঁদুর নতুন করে বাঙালিকে অন্তত শেখাতে হবে না, বাঙালির মহিলারা প্রতিদিন সিঁদুর ব্যবহার করে এবং সিঁদুরের মর্যাদা খুব সুন্দর। আমার প্রশ্ন হচ্ছে খুব পার্টিনেন্ট, আমি মানছি যে খুব ভালো প্রস্তাব, সেনা শৌর্য পরাক্রম নিয়ে তাদের সম্মান জানাতে প্রস্তাব পাশ হয়েছে, তাদেরকে সম্মান যদি জানাতে হয়, অবভিয়াসলি সেই সম্মান জানানোর পাশে সেখানে অপারেশন সিন্দুর নামটা নেই কেন এই প্রশ্ন ওঠাতে আলটিমেটলি গোটা বিষয়টা হয়ে গেল ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি, ব্যক্তিগত আক্রমণ আর রাজনৈতিক কলহ। এটা কখনোই কাম্য নয়। বিরোধী দলনেতাও অবশ্য যে কথা বলেছেন, তিনি হয়তো তার পার্টির হয়ে তার বক্তব্য হয়তো তুলে ধরার চেষ্টা করেছেন, তিনি বিরোধী দলনেতা, কিন্তু যেভাবে এই অপারেশন সিন্দুরের থেকে সিন্দুর নামটা বাদ দেওয়ার চেষ্টা হয়েছে এই প্রস্তাবে, সেখানে কোথাও কি মনে হয় যে একটা রাজনৈতিক বিষয় সামনে তুলে ধরা হচ্ছে, যেটা কোনোভাবেই 1 ইঞ্চি জমি তৃণমূল ছাড়তে চাইছে না 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে, সে কারণেই এ ধরনের একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। দেখো সুপ্রিয়তা, মূল বক্তব্যটা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মহিলাদের ভোগ্য বস্তুতে পরিণত করে, তাদের কাছ থেকে এই বক্তব্য বা এইরকম কথাবার্তা এটা যথাযথ এক্সপেক্টেড, সেটা তৃণমূলের থেকে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বারশিপ নিতে এলে সেই ফর্মে সরাসরি লেখা থাকে যে নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। তুমি একটা বক্তব্য এই মুহূর্তে আমায় যেটা বললে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের দলে স্ট্যান্ড রাখতে গেছে। শুভেন্দু অধিকারী নিজের দলে স্ট্যান্ড রাখেনি, শুভেন্দু অধিকারী ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজস্ব স্ট্যান্ড রেখেছে। আজকে তুমি আমায় একটা কথা বলো, এই যে অপারেশন সিঁদুর, এই অপারেশনটুকু প্রস্তাবনায় রেখে সিঁদুর নামটা কেন মুখ্যমন্ত্রী উল্লেখ করলো না? হ্যাঁ জানি
এইটা সিপিএম উল্লেখ করবে না, সিপিএম এর সিঁদুরে গায়ে লাগবে, সিঁদুর সিপিএম এর ঠাকুর দ্বারা সব চীনের থেকে আসা তাদের গায়ে লাগবে, ঠিক, কিন্তু সিঁদুর শব্দে মুখ্যমন্ত্রীর উল্লেখ করতে আপত্তিটা কোথায়? তুমি একটা সিগনিফিকেন্ট জিনিস দেখো, আজকে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব পড়বার সময় আরেকটা কথা বলেছে, সবাই কি সিঁদুর পড়ে? তো বাঙালি হিন্দু হিসেবে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যদি এই শব্দবন্ধ প্রয়োগ করে যে সবাই কি সিঁদুর পড়ে, তাহলে কার্যত একটা জিনিস তো আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার যে মুখ্যমন্ত্রী দেশের স্বার্থে না বলে কার্যত শাহবাজ শরীফকে কোথাও না কোথাও গিয়ে সমর্থন জানালেন। তুমি দেখো, ভারতবর্ষের নৌসেনা, বায়ুসেনা, স্থলসেনা সবাই মিলে যখন পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি, 11টা বিমান ঘাঁটিকে উড়িয়ে দিল, কার্যত 100 কিলোমিটার ভেতরে ঢুকে রাওয়ালপিন্ডি, লাহোর থেকে শুরু করে একাধিক জায়গায় ব্রাহ্মস চার্জ করলো, যেখানে আমরা দেখতে পেলাম কার্যত ওই তোমার অ্যাটমিক বোম, পরমাণু বোমা, সেই রেডিয়েশন বেরোতে শুরু করে দিল, সেটাও তারা বুঝতে পেরেছে। এবার কথা হচ্ছে, যখন এই ভারতীয় সেনায় যে 22শে এপ্রিলের ঘটনাকে কার্যত 22 মিনিটের মধ্যে নরেন্দ্র মোদীর এই সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী দুর্মুষ করে দিল, সেই সময় আমরা দেখলাম যে অপারেশন সিঁদুর এই নামটাকে নিয়ে কার্যত মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এবং তার দলবলের কিছু এমএলএরা মিলে রাস্তায় দাঁড়িয়ে কুৎসা করতে নেমে গেল। এবার আমার আরেকটা প্রশ্ন আছে এখানে, যে আজকে যে প্রস্তাবনা রেখেছে তার মধ্যে তুমি দেখো ভারতীয় জনতা পার্টির বিধায়িকা অগ্নিমিত্রা পাল, যে ফ্যাশন ডিজাইনার বলে তিনি নাকি বলতে পারবেন না। তাহলে আপনি আমায় একটা কথা বলুন, তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুধ বেচে, তাহলে উনি কেন এসে আবার রাজনীতি নিয়ে কথা বলছেন? তাহলে ওনাকে দুধ বিক্রি কিভাবে হয় সেটা নিয়ে তাহলে ওনার সাথে কথা হোক। তো এই সমস্ত কথার ভিত্তিতে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন আমরা মাসুদ আজহারের গোটা পরিবারকে নির্বংশ করে দিচ্ছি, যখন আমরা একটার পর একটা জঙ্গিকে কার্যত দুর্মুষ করে দিচ্ছি, যখন পাকিস্তান সরকার যারা বলেছিল শাহবাজ শরীফ ময়দানে জং মে হোগি, যখন ভারতবর্ষ প্রত্যাঘাত করছে, তখন এটা আমি জানি না, আমি জানি না আজকে স্পিকার আমি বলছি স্পিকার লাইভ টেলিকাস্ট করতে পারমিশন দেননি, কিন্তু যেটুকু তথ্য আমাদের সামনে এসছে, যেটুকু আমরা শুনেছি, তাতে সেই অনুযায়ী আমাদের এই তথ্য নির্ভর হয়ে আমাদের আলোচনা আমরা করছি। কিন্তু কোথাও জানি না মুখ্যমন্ত্রী কি সত্যি পাকিস্তানের সপক্ষে কোনো কথা বলেছেন, আমি জানি না। আজকে কিন্তু বিরোধী দলনেতা সে কথা বলার চেষ্টা করেছেন, আমি একবার শুনে নেব বিরোধী দলনেতা কি কথা বলেছেন অপারেশন সিন্দুরের এই আজকে আলোচনা নিয়ে যে বক্তব্য তিনি আজকে বাইরে বেরিয়ে বলেছেন। জানিয়ে রীতিমতন তাকে স্বাধিকার ভঙ্গের নোটিশও ইতিমধ্যে পেশ করা হয়েছে। শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন। যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন, এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADBI ঋণ, যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানায়। এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে, তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন, অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচি। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা শুনছিলাম শুভেন্দুবাবু কি বলছেন, যে কারণে ইতিমধ্যেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কিন্তু তার বিরুদ্ধে। না, শুভেন্দুবাবু যে কথা বলেছে তো একদম ঠিক কথা বলেছে, কারণ ওই ভারতবর্ষ প্রত্যাঘাত করবার সময় এই শাহবাজ শরীফ বলেছিল ময়দানে জং মে হোগি।
তো ময়দানে জাং মে হোগি করার পর শাহবাজ শরীফ বুঝতে পেরেছে পরিণতিটা কি হয়। আর আরেকটা জিনিস তুমি দেখো সুপ্রিয় দা, আজকের প্রস্তাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাবনা রেখেছে সেখানে বলা হয়েছে নাকি এলোপাথারি গুলি চালানো হয়েছিল। সেই ২৬ জন হিন্দুকে যাদের মারা হয়েছে তাদের নাকি এলোপাথারি গুলি চালানো হয়েছিল, কোনো ধর্ম না দেখে চালানো হয়েছিল। আমাকে বলো ভয়টা কিসের? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভয়টা কিসের? না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভয়টা এই জায়গাতেই, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিদর্শন রেখেছিল 18ই মার্চ 2015 সালে আব্দুল বাসিত পাকিস্তান হাই কমিশনারের সাথে বৈঠক করবার পরে আব্দুল বাসিত সেই বৈঠক হয়ে গিয়ে বাইরে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিল আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে, বাংলার সাথে পাকিস্তানের কিছু প্রভিন্সের সম্পর্ক আরো দ্রুত গতিতে এগোতে চলেছে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভয়। 2014 সালে যখন মুখ্যমন্ত্রী পাকিস্তান হাই কমিশনারের সাথে ক্লোজ ডোর বৈঠক করেছিল, ওই বৈঠকটা যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ এইবার বুঝতে পারছে পরিণতিটা কি হয়েছে, ওটাই মুখ্যমন্ত্রীর ভয়। মুখ্যমন্ত্রীর এইটাই ভয় যে বিতান অধিকারী স্ত্রীর যার সিঁদুর মুছে দিল কার্যত এই জঙ্গিরা, সেই জঙ্গিদেরকে কড়া ভাষায় জবাব দিয়েছে নরেন্দ্র মোদী, এবং সেই নরেন্দ্র মোদী এস্টাবলিশ করে দিয়েছে যে অপারেশন সিঁদুরের মাধ্যমে যে ২৬ জনের সিঁদুর মুছে দিয়েছিল এই জঙ্গিরা, সেই সিঁদুর দিয়ে আমি জবাব দিয়েছি পাকিস্তানকে। এটাই মুখ্যমন্ত্রীর ভয়, কারণ মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতে যারা আজকে রেপ থ্রেট দিচ্ছে, যেই অনুব্রত মণ্ডল থেকে, যেই শেখ শাহজাহান থেকে, যারা যারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যেই এই ববি হাকিম, ফিরাদ ববি হাকিম, যারা মিনি পাকিস্তানের কথা বলে, এদেরকে কড়া ভাষায় কার্যত নরেন্দ্র মোদী জবাব দিয়েছে। এটাই মুখ্যমন্ত্রীর ভয় যে ২৬ সালে দেশ বিরোধিতার আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করবে বাংলা। আমি ইতিহাসের কাছে যাব, তার আগে ছোট্ট উত্তর নেব। কি বলছেন? দেখুন, আমাদের মিনি পাকিস্তানের কথাও কিন্তু উঠে এলো ফিরাদ হাকিম মহাশয়। ঠিক শুনুন, রাষ্ট্রবাদ আমাদের বিজেপির কাছ থেকে শিখতে হবে না। একটু কয়েকদিন পিছিয়ে যদি আপনি যান, সেই পাকিস্তানেরই মেয়ের বিয়েতে আমাদেরই রাষ্ট্রপ্রধান মাশরুম বিরিয়ানি গিয়ে খেয়ে এসেছিলেন। আপনার যে চরম শত্রু তার বাড়িতে গিয়ে আপনি মাশরুম বিরিয়ানি খাবেন, এটা কোন ধরনের কী বলে রাষ্ট্রবাদ আমার অন্তত জানা নেই। আর এদের যদি আর একটু পিছিয়ে যান, এদের ঠাকুরদাদের কাজকর্ম যদি বলেন, এটা শুরুতে যেগুলো হয়েছিল সেটা এখান থেকে মানে বিজেপির প্রতিনিধি উঠে পালিয়ে যাবে। ওই জন্য আমি নতুন করে, কিন্তু একজন ভারতীয় হিসাবে আমি জানতে চাই, আরে লড়াইটা পাকিস্তানের সাথে ভারতের, ভারতবর্ষের, কিন্তু আমি তো আমার তো দেখে মনে হচ্ছে আজকে বিধানসভায় লড়াইটা বিজেপি এইখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে, কিন্তু মমতা ব্যানার্জি আজকে প্রস্তাবে বলেছে যে কাশ্মীরে নাকি ভারতবর্ষের কোনো প্রতিনিধি পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবে বলেছে আপনারা জঙ্গিদের, আপনারা দালালি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত ভাষায় জবাব দিতে শুভেন্দু অধিকারী, ওনাকে ব্রাহ্মণের বেদে একদম পিওকে পাঠিয়ে দেওয়া। আমি যাব, জিতেশ দা আসবো। বাকিদের বলতে দিতে হবে, বাকিদের বলতে দিতে হবে। কারো কথা শোনা যাচ্ছে, কারো কথা শোনা যাচ্ছে না। জিতেশ দা, আমি জানি না, কিছুদিন আগে যখন এই ধরনের ঘটনা ঘটেনি, পাহেলগাঁও ঘটনা, তার আগে পর্যন্ত আমাদের রাজ্য রাজনীতিতে না ধর্মীয় মেরুকরণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য সামনে আসছিল। আজকে পেহেলগাঁও কাণ্ডের পর ধর্মীয় পরিচয় জেনে একে একে সন্ত্রাসবাদীরা যখন নৃশংস নরকীয়ভাবে হত্যা করলো, তারপরে হঠাৎ করে আবার দেখলাম সেই ইস্যুটা আবার সামনে চলে আসে। এখন সেই ভারতের প্রত্যাঘাতের নাম অপারেশন সিন্দুর হওয়াতে কোথাও যেন আবার ঘুরে ফিরে সেই প্রসঙ্গটা এসে যাচ্ছে। নাহলে আজকে বিধানসভার মতন একটি জায়গায়, যেখানে দেশের সেনাবাহিনীর শৌর্য পরাক্রমকে সম্মান জানানোর প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে আমরা দেখলাম ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত আক্রমণ। এই রাজনীতি আমরা সত্যি কি দেখতে অভ্যস্ত? দেখো, বিষয়টা হচ্ছে যে যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা কিন্তু যুদ্ধে যায় না। এটা হচ্ছে মূল বিষয়। বিজেপি নিজের অপদার্থতা প্রমাণ করতে বারবার চেষ্টা করছে, করুক, তাতে কোনো অসুবিধা নেই। কেননা বললো না যে ওই সিঁদুর, প্রশ্নটা সিঁদুর কি আদৌ কি অপারেশনটার নাম সিঁদুর ছিল, নাকি অপারেশনটার নাম ছিল স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর নিউট্রালাইজিং ডিস্ট্রাকটিভ অপোনেন্টস উইথ ওভারহেলমিং রিলেশন। এইটা হচ্ছে সিঁদুরের ফুল ফর্মটা ছিল। সেইটাকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে আনা হলো যে জায়গাটায় হচ্ছে যে শুধু বাকযুদ্ধই হচ্ছে, কিন্তু আসল কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা বারবার করে যে কথাটা বলেছি যে প্রধানমন্ত্রী সেই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্র যে কাজ সিদ্ধান্ত করেছে তাতে আমরা পূর্ণ শরিক ছিলাম। আমরা বলেছি যে আপনি আপনার মতো কাজ করুন, কিন্তু
প্রধানমন্ত্রী কি করলেন না করলেন, বা প্রধানমন্ত্রী এটা পৈতৃক সম্পত্তি ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সংসদের তার দায় এবং দায়িত্ব থাকে যে তিনি কি কি করেছেন সেটার একটা জবাবদিহি মানুষের কাছে। এই যে বিভিন্ন মিটিং মিছিলে যে কথাগুলো বলা হচ্ছে, সত্যি কি ওইখানে বলার কথা, নাকি সংসদের অভ্যন্তরে পরিষ্কারভাবে তার জানানোর কথা এই পরিস্থিতিতে এই 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 কাজগুলো হয়েছে এবং আমরা সকলের সহযোগিতা পেয়েছি, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। একবারও একটা সংসদে দাঁড়িয়ে একটা বিশেষ অধিবেশন করা গেল না, এইটা আমাদের দুঃখের ক্ষেত্রে। এবং যেটা হচ্ছে যে আমরা এমন একটা সময় দেখলাম, আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না যে আমেরিকা কি করে সিজ ফায়ারের কথা ঘোষণা করে। আমেরিকা ঘোষণা করার পরে এটা স্বাভাবিক যে আমরা কোথাও দেখিনি যে ভারত ফার্দার আর রিটালিয়েট করে কোথাও একটা বোমা বন্দুক চালিয়ে। আপনি তাহলে মুখ্যমন্ত্রী যে প্রশ্ন তুলছেন আপনি তার সপক্ষে বলছেন? আমি কারো সপক্ষে বলছি না। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টের ক্ষেত্রে যেটা বলছি সেটাই একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা যখন বলি যুদ্ধ নয় শান্তি চাই, তখন ওটা বাংলায় যেহেতু বলি লোকে বোঝে না, আর যখন আমেরিকা ইংলিশে বলে সিজ ফায়ার তখন ওটা বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে যুদ্ধবিরতি, সেটা লোকে বোঝে। এটা হচ্ছে বিষয়। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে এই সেনাবাহিনীর সাফল্য ব্যর্থতা বলে কিছু না, ইন্টারন্যাশনাল নর্মসের দায় দায়িত্ব শুধুমাত্র আমেরিকার আছে আর ভারতবর্ষের নেই। এই অপদার্থতা বিজেপির মধ্যে হতে পারে, আমাদের লক্ষ্য করা উচিত। আমেরিকার দালালি করলে তখন ভারত নিজের নাগরিককে ফিরিয়ে এনেছিল, পাকিস্তান নিজের নাগরিককে ফিরিয়ে এনেছিল। বাজে কথা বলবেন না, আপনারা জানেন না, কোন মেডিকেল সায়েন্সে শরীরের ভেতরে সিঁদুর থাকে? অপদার্থ একজন লোক এই কথা বলে বেড়াচ্ছে, আমাদের জানতে হবে। আরে রাখো আমাদের দালালি করছেন, প্রফেশনাল দালালি করছেন, সিন্ধু জলবায়ু টোটাল অঞ্চল আছে বলে সিপিএম এর গায়ে লাগছে নাকি? আমাদের গায়ে লাগছে নাকি? দেব না জল, দেব না জল, দেব না জল। যাদের চীনের দালালি করতে হবে তারা চীনে চলে যাক, যাদের ভেনেজুয়েলার দালালি করতে হবে তারা ভেনেজুয়েলায় চলে যাক। এইখানে কোনো দালালি মানবে না, কোনো দালালি মানবে না। অপারেশন ব্ল্যাক ফরেস্ট দেখেছেন তো? অপারেশন ব্ল্যাক ফরেস্ট দেখেছেন তো? অপারেশন ব্ল্যাক ফরেস্ট জানেন তো? আরে দিয়েছি বলতে দাও, বলতে দাও। প্রতিক্রিয়া মারা হয়েছে, বাসমরা দুটো মারা হয়েছে, বিরোধী দলের কাছে তো গায়ে ছেঁকা লেগেছে তো। বাসমরা জুড়ে মনে নেই পলিট ব্যুরো কারো কথা শোনা যাচ্ছে না। মনে নেই বাজেট অধিবেশনে তার চ্যাংদোলা নিয়ে কথা হচ্ছে। এইরকম অপদার্থ বিরোধী দলনে তার থাকাটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমরা বারবার বলেছি বিধানসভায় দাঁড়িয়ে এখন বিরোধী শূন্য। আমরা এই কারণে বলছি যে কবে দাঁড়িয়ে কালীঘাটের কাকুর মালিককে ধরা যাবে, কবে দাঁড়িয়ে কালীঘাটের কাকুর জনৈক অভিষেক ব্যানার্জিকে বলা যাবে। এই জনৈক অভিষেক ব্যানার্জি কি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন? আমরা তো সেই কথাটাও জানতে চাইছি। কেন অভয়ার ক্ষেত্রে, কেন সিবিআই এর ক্ষেত্রে গড়িমসি চলবে একটা তদন্তের ক্ষেত্রে? এই কথা তো আমরা বারবার বলছি। কেন অনুব্রতর ক্ষেত্রে একটা ট্রান্সলেটর পাওয়া গেল না? এইগুলো তো আমরা বারবার বলছি। এইগুলোকে নিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো এই কাজগুলো করুন। বর্ডারে দাঁড়িয়ে যারা চলে আসছে, আলটিমেটলি সিবিআই কেন কাজ করছে না, কেন অনুব্রত বেল পেয়ে গেল, আলটিমেটলি লাভ কোথায়? বর্ডারে দাঁড়িয়ে যে সৈনিকরা লড়াই করছে, তারা তাদের মতো লড়াই করছে, তারা দেশ বাঁচাবার জন্য লড়াই করছে। বিজ্ঞাপন এখন আমি কেতনের কাছে পৌঁছাতে পারলাম না। আমি ছোট্ট বিজ্ঞাপন দিতে হবে, এখনো কেতনের সাথেই পৌঁছাতে পারলাম না। ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে রীতিমতন উত্তপ্ত আমার স্টুডিও। ফিরে আসছি সঙ্গে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিজ্ঞাপন। আমার সবার বক্তব্য অলরেডি নেওয়া হয়ে গেছে। বাইরে থেকে আমাদের সঙ্গে কেতন রয়েছে। কেতন, বিধানসভায় আজকে যে প্রস্তাব, সেনাবাহিনীর সাফল্য নিয়ে প্রস্তাব আলোচনা হওয়া কথা ছিল, নিশ্চয়ই এতক্ষণ তুমি আমাদের বক্তব্য শুনেছো, এবং সেখানে যে জিনিস নিয়ে সবথেকে বেশি, যে বক্তব্য নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে অপারেশন সিন্দুরে কেন সিন্দুর নামটা নেই, সেটা নিয়েই সবথেকে আপত্তি। কেন নেই মুখ্যমন্ত্রী বক্তব্য সেটা স্পষ্ট, বিরোধী দলনেতার বক্তব্য থেকেও আমরা এটুকু বুঝতে পারছি যে কেন রাখা হয়নি। উল্টে একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে বিধানসভার অন্দরে আজকে আলোচনায়, যা এক কথায় বেনজির। এরকম আলোচনায়
অন্যান্য অনেক ইস্যুতে হয়ে থাকে, যেখানে দেশের সার্বভৌমত্ব, দেশের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন, যেখানে দেশ একটা প্রতিবেশী শত্রু দেশকে যেভাবে প্রত্যাঘাত করেছে, সেখানে সেনাবাহিনীর আমরা যখন সম্মান জানাচ্ছি, তখন দুটো যুযুধান দলের মধ্যে এ ধরনের আকছি বা একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করা, কোথাও তো সেই ঘুরে ফিরে বাংলার আমার পলিটিক্স অর্থাৎ যে রাজ্য রাজনীতির যে উত্তাপ, সেই উত্তাপটা আজকে অপারেশন সিন্দুরের মধ্যে গিয়ে নিমজ্জিত হয়ে গেল। কোনো বেটার আলোচনা তো আমরা জানতে পারলাম না। অবভিয়াসলি কংগ্রেসের তরফ থেকে বারবার এই অপারেশন সিন্দুর বা এই ভারতের প্রত্যাঘাত নিয়ে প্রশ্ন রাখা হয়েছে, কেন পার্লামেন্টের বিশেষ অধিবেশন হচ্ছে না সেই বক্তব্য রাখা হয়েছে, কেন জঙ্গিরা ঢুকে পড়লো, ইন্টেলিজেন্স ফিল্ড সব আছে, কিন্তু আলোচনার জায়গায় হওয়া উচিত। আজ বিধানসভায় যদি সেনাবাহিনীর সাফল্য নিয়ে আলোচনা করতে গিয়ে অপারেশন সিন্দুর কেন নেই নাম, সেই বিষয়ে চলে আসে, তাহলে এই আলোচনাটা কোথায় গিয়ে শেষ হতে পারে? কেতন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি 35 মিনিট ধরে সবাইকে খুব ভালোভাবে শুনলাম, তো আমি আশা করবো আমার মাঝে কেউ ডিস্টার্ব করবে না। দেখুন, এই যে বিষয়টা হচ্ছে, এই যে এটাকে আমি যদি এক কথায় বলতে হয়, তাহলে এটাকে আমি সংকীর্ণতা ছাড়া আর কিছু বলবো না। কারণ এটা একটা বিরাট বড় একটা একটা ঘটনা। আমাদের পেহেলগামে আমাদের ট্যুরিস্টদের উপর একটা হামলা হলো, সেটা ভুলে গেলে হবে না। হলো সেখানে, তারপরে আমাদের আর্মিরা তারপরে স্ট্র্যাটেজি করলেন, গিয়ে তারপর আমরা দেখলাম যে দেশের অপোজিশন এটা একটা নজির পেশ করলো, একটা গণতন্ত্রের ক্ষেত্রে একটা পজিটিভ একটা নজির পেশ করলো, যে একেবারে নিঃশর্ত সমর্থন দিল যে না, আমাদের সেনাবাহিনী যা করবে এটা আমরা সমর্থন করব, আমরা একেবারে সরকারের পাশে রয়েছি। দেশে আমরা কে পক্ষ কে বিপক্ষ সবটা বাদ দিয়ে আমরা এক পক্ষ হয়ে দাঁড়াচ্ছি, সেটা হচ্ছে ভারত। এটা হলো। তারপরে আমাদের সেনাবাহিনীরা, আমাদের সেনার তো কোনো কোনো জুড়ি নেই, আমাদের সেনার যে পেশাদারিতা, তাদের যে কাজ করার যে ক্ষমতা, তাদের অস্ত্র শস্ত্র, তাদের দক্ষতা, তা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এবার তারা সেটাকে ইউটিলাইজ করে তারা একদম টার্গেটেড একটা খুব স্পেসিফিক একটা অপারেশন করলো, সেখানে জঙ্গিদেরকে জঙ্গি ঘাঁটিগুলো কোথাও কি কেতন মনে হচ্ছে যে এই জাতীয়তাবাদের হাওয়াটা, সেনাদের সাফল্য বা গর্বটা কোথাও কেন্দ্রীয় সরকার নিজেদের প্রচারের কাজে লাগাচ্ছে, সেই কারণেই এই দ্বন্দ্ব, সেই কারণেই ওই জায়গাটায় আসছি। ঠিক আছে, তো ততক্ষণ ব্যাপারটা খুব সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করলো যে না, আমাদের সেনাবাহিনীর দক্ষতা, তাদের পরাক্রম নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এবারে যেটা আমরা দেখলাম, এত প্রফেশনালি বা এত প্রফেশনালি ব্যাপারটাকে ডিল করা হলো, যে একদম আমরা কোন রকম সিভিলিয়ানকে কোন রকম ক্ষতি হলো না। যেরকম পাকিস্তান একটা বদমাইশি করেছে, কি করেছে, একটা একটা চলছে কাউন্টার, তার মধ্যে তাদের যে পাবলিক এভিয়েশন হয়, তাদের যে প্যাসেঞ্জার প্লেন হয়, সেগুলো কিন্তু তার মধ্যে ছেড়ে দিয়েছে, যাতে যদি কোনো ক্ষতি হয় তারা যাতে কান্নাকাটি করতে পারে। কিন্তু আমাদের সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে হয় বারবার, শুধু সৌর্যের জন্য না, এই যে এত স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, এটা কৌশলের সাথে, দক্ষতার সাথে। ঠিক আছে, তারপরে কিন্তু যেটা আমরা দেখলাম যে সর্বদলীয় বৈঠক ডাকা হলো, বিপক্ষ অপোজিশন পার্টিরা বললেন যে এটা সর্বদলীয় বৈঠক, যেটা আমরা এর আগে যতবার এরকম ক্রাইসিস হয়েছে গণতন্ত্রে সেটা হয়েছে। আমরা সেখানে এক্সপেক্ট করছিলাম যে প্রধানমন্ত্রী বা সকলে থাকবেন, সবাই মিলে একটা আলোচনা, যেহেতু খুব ভালো একটা পরিবেশ ছিল, তখন সরকারকে আর অপোজিশনকে বোঝা যাচ্ছিল না। কিন্তু সেদিনই মোদিজি দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমার ঔদ্ধত্য দেখিয়ে দিলেন যে আমি থাকবো একটা সর্বদলীয় মিটিং এ, কে কারাই কজন এমপি, কয়েক লক্ষ ভোট পেয়ে একজন এমপি হয়, তাদের সর্বদলীয় মিটিং আমি যাব, আমি ভোটে প্রচারে চললাম, তোমরা বোঝে না। এটা একটা সেটব্যাকটা শুরু হলো, এতগুলো ভালোর মধ্যে একটা খারাপ যে কোন দিকে শুরু হলো। তারপরে আর পার্লামেন্টে কোনোদিন, আর এতদিন পার্লামেন্টেও একটা স্পেশাল সেশন হতো, সেটাও হলো না। তারপরে থেকে শুরু হলো বিজেপি এটাকে ইনক্যাশ করা, এটাকে করলো কে, বাহিনী করলো। যদি সেখানে ক্যাজুয়ালিটি হয়, সেখানে যদি শহীদ হতো, কে হতো, বাহিনী হলো। আমাদের রাজ্যেরই একজন ঝন্টু আলী শেখ, আরে অনেকে শহীদ হলো। কিন্তু এটা মজা কে নিচ্ছে, এটাকে ইনক্যাশ কে করছে, সরকার। আমরা দেখলাম, আজকেই ফেসবুকে দেখছিলাম যে একজন প্রথমে আমি চিনতে পারিনি, একজন বৃদ্ধ মানুষ, বড় বড় সাদা একদম ঝকঝকে দাড়ি, চশমা টশমা পরে, আর্মির একটা ড্রেসে পরে ট্যাঙ্কের উপর দাঁড়িয়েছে। আমার প্রশ্ন হলো যে এই বৃদ্ধ লোকটা ট্যাঙ্কের উপর কেন দাঁড়াচ্ছে, আমাদের কি? তারপর আমি রিসার্চ করে দেখলাম যে আমাদের সেনাবাহিনীতে 1,80,000 বাহিনী অভাব আছে। কেন? এই অগ্নিবীরের যে সরকারের যে খারাপ নীতি, তার জন্য। এবার
তারপর যখন ভালো করে দেখলাম এ তো মোদিজি, আমি জানি না যে মোদিজি কোন দিন সেনাবাহিনীর সদস্য হলেন আর ট্যাঙ্কে গিয়ে লড়ছেন যখন, তো ট্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে কেন হচ্ছে? ট্যাঙ্কের আমরা দেখি যারা বাহিনীরা লড়ে তারা ট্যাঙ্কের ভেতরে বসে লড়ে। তো এই জিনিসটাকে যে ইনক্যাশ করা, বিহারে আমরা দেখছি বড় বড় পোস্টার লাগছে, বড় বড় র্যালি হচ্ছে, আচ্ছা তিরঙ্গা রাত্রি হোক না, খুব ভালো, আমরাও করেছি। আমরা সেখানে কাদেরকে নিয়ে করেছি? আমরা সেখানে সফিয়া কুরেশিকে নিয়ে করেছি, আমরা সেখানে ভূমিকা সিংকে নিয়ে করেছি, আমরা ঝন্টু আলী শেখকে নিয়ে করেছি, আমরা বাহিনীদের ছবি লাগিয়েছি। কিন্তু বিজেপির মিছিলে দেখবেন সেখানে কিন্তু ওই শুধু মোদি 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 আর নোবডি সেকেন্ড। এবার আসি আমি রাজ্যের ক্ষেত্রে। এবার আজকে রাজ্যে যে হলো, দেখুন একটা বিধানসভা যে কোনো একটা ঘটনাকে তার নিন্দার প্রস্তাব পাস করতে পারে, তার 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 সমর্থনে একটা প্রস্তাব পাস করে, সেটাকে কুর্নি জানিয়ে একটা প্রস্তাব পাস করতে পারে, এটা বিধানসভার অধিকারের মধ্যে আছে, এতটুকু ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা যেটা হলো, এটা খুব সংকীর্ণতা আমি বলবো, মানে সরকার পক্ষেরও আর বিপক্ষ পক্ষেরও, যেটা রিতেশ দা বলার চেষ্টা করছিলেন, এটা অনেক অন্যান্য অনেক ক্ষেত্রের বিষয় এটা দেখা যায় যে বাংলা আজকের দিনে যতটা একটা ব্যর্থ সরকার পেয়েছে, ঠিক সমানভাবে একটা অপদার্থ অপোজিশনও পেয়েছে বিধানসভায়। তাই আজকে বিধানসভায় কোনো কাজের কথা কোনোদিন হয়নি, হবেও না আশা করি আমরা যতদিন বেঁচে রয়েছি, যতদিন না এখানে, কারণ বাম কংগ্রেস যারা একটা প্রশ্ন ছিল চেতন, একটা প্রশ্ন ছিল হচ্ছে আজকের দিনে এই সংকীর্ণতা পরিচয় না দিতেই পারতাম। এই অপারেশনটার নাম সিঁদুর উচ্চারণ করলেও কারো জাত যাওয়ার কথা না। মুখ্যমন্ত্রী যদি এতটা বাহিনীকে বলছেন, আমরা একটু কোনো অসুবিধাই ছিল না, আমরা সেনাবাহিনীকে কুর্নিশ জানাচ্ছি, তারা যে অপারেশন সিন্দুরটাকে তারা কন্ডাক্ট করেছে, তারা, আমরা এদের জন্য খুব গর্বিত, আমরা সেনাবাহিনীকে কুর্নিশ জানাই, আমাদের মিটে যায়। এটা সংকীর্ণতা ছাড়া আর কিচ্ছু দেখছি না। তারপরে আর একটা জিনিস দেখছি যে এটা দেখে ব্যাপারটা খুব একটা বলতে দিই, কোনো কারণে টেকনিক্যাল সেশন ডাকা হলো, সেখানে মনে হলো যে ব্যাপারটা পুরো স্ক্রিপ্টেড, যে নাগপুর থেকে হয়তো স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে যে বাকি ইস্যু থেকে ঘুরিয়ে কি না একটা নাম নিয়ে এত বড় একটা মানে ঝামেলা শুরু হলো। সেখানে সরকার পক্ষ, আমি যেটা বললাম যে জাত চলে যেত না সিঁদুর নামটা নিলে। আর তারপরে আমাদের বিরোধী দল নেতার যে পার্লামেন্টে যে কুৎসিত ভাষা, মানে ওই বিধানসভা প্রাঙ্গণে যদি এইসব ভাষাগুলো ইউজ করা যায়, আগেবারও আমরা দেখেছি যে মুসলমানদের চ্যাংদোলা করে মারা হবে এইসব ধরনের, তাহলে এটা সরকার দুজনেই নিজের সংকীর্ণতা পরিচয় দিয়েছে। তুমি বলছো যে কোথাও না কোথাও একটা মেরুকরণের রাজনীতি ঘুরে ফিরে চলে আসছে, তাই তো? এটা সংকীর্ণতা, আমাদের বাহিনীরা এত বড় একটা সবজের কাজ করেছে, মানে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখার মতো একটা কাজ হচ্ছে, সেটা নিয়ে ওই যে কচকচানি কলতলার ঝগড়া, এটা আমাদের ভালো লাগে না। বেশ আমি আসবো কেতন, তোমার কাছে আসবো পৃথ্বীরাজ, তোমার কাছে আসবো। কিছু প্রশ্ন আমার কাছে দেবব্রতর কাছে দেবব্রত, সত্যি তো মানে যে সংকীর্ণতার প্রশ্ন আসছে, যদি অপারেশন সিন্দুর কথাটা বলা হতো বা রেখেই আলোচনা হতো, তাহলে কিন্তু অপোজিশনের কাছে আজকে বলার মতো না কিছু থাকতো না, তাহলে কিন্তু অপোজিশনকেও বাধ্য হতো এই প্রস্তাবে পাশে থাকার। কিন্তু হঠাৎ করে সেটা 10 সেকেন্ড প্লিজ, 10 সেকেন্ড দেবেন। এর আগে বিষয়টা এটা মানে আমার মনে হয় যে পরিকল্পিত, কারণ এর আগে বার দেখেছেন কুম্ভ নিয়ে ছিল, হঠাৎ করে মুখ্যমন্ত্রী এটা মৃত্যু কুম্ভ বলে দিয়েছেন, বিজেপি নাচানাচি করার সুযোগ পেয়ে গেছে। আমারও সেই এটা স্ট্র্যাটেজিক্যালি এটা করেছেন, আমি বলছি নামটা উচ্চারণ করেনি, বিজেপি নাচানাচি, বিজেপিকে নাচানাচি করার সুযোগ দিচ্ছেন, মানে শুভেন্দু অধিকারী নাচছে আর মানে আর বিরোধিতা বলতে একমাত্র বিজেপি থাকবে, বাম কংগ্রেসরা থাকবে না। বেশ 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 বেশ, কেতন আসবো হ্যাঁ দেবব্রত আসবো পৃথ্বীরাজ। একটা জিনিস এড়িয়ে গেল, অবশ্য দীর্ঘ 50 বছর তো কেতনটা তো দেখলো না মানে রাইটার্স বিল্ডিং এর ভেতরটা কেমন হয় কিংবা নবান্নর ভেতরটা কেমন হয়, তাই স্বাভাবিকভাবে তোরা ক্ষমতায়ও নেই, বিরোধিতা নেই, 50 বছর তো দেখলো না, তো তাই এতে কোনো দোষের নয়। দেখুন কেতন একটা জিনিস কিন্তু খুব সুন্দর এড়িয়ে গেল, জানি না কেন এড়িয়ে গেল আমি জানি না। এই যে আমাদের দেশের অভিভাবক, যাকে আমরা অভিভাবক মনে করি, তিনি কার নির্দেশে চলেন সেটা আমরা জানা নেই। গতকাল ডোনাল্ড ডাক দিবস ছিল, অনেকে খুব ছোট বাচ্চারা ডোনাল্ড ডাককে খুব পছন্দ করে, আমাদেরও কেউ কেউ আছে তাদের ডাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 11 বার তিনি ডাক দিয়েছেন সিজ ফায়ার করার জন্য। জানি না কী কারণে সিজ ফায়ার হয়েছে, এটাও জানার অধিকার হয়তো আমাদের নেই। এখন বললে এক্ষুনি পৃথ্বীরাজ বললে অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী, দেশবিরোধী অনেক কিছু তকমা লাগিয়ে দেবে, আমরা তো জানতে চাই না, আমরা জানতে চাইবো না।
আর জানার অধিকারটাও আমাদের নেই। আর এটা আমরা বুঝতে পারলাম না এখানে এসে অধিকার নেই। এই তো এইটাই এই ন্যারেটিভটা বিজেপি চায়, এই ন্যারেটিভটা ক্রিয়েট করতে হয়। ওই যে জিজ্ঞেস করেছিল না বৈষ্ণব ভ্যালিতে, এইটাই ওরা চায়। এই ন্যারেটিভ এই নির্বাচনে পাকিস্তানি ন্যারেটিভ বলে, পাকিস্তানি ন্যারেটিভ আছে আমাদের বিরোধী দলনেতা যে ভাষাগুলো ইউজ করেছে, যে ভাষাগুলো ইউজ করেছে অত্যন্ত অসাংবিধানিক ভাষা, যে ভাষাগুলো তারা চায় এই পশ্চিমবঙ্গে পাকিস্তানি ন্যারেটিভ করিও। আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে। খুব স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প যখন এই কথা বলেন, প্রথম সিজফায়ারের কথা বলেন, পরবর্তীকালে বিদেশ সচিব সেই বক্তব্য খণ্ডন করেন। নানা রকমভাবে বলা হয় যে না, আমরা কোনো তৃতীয় পক্ষের কোনো শক্তির, তৃতীয় পক্ষ কোনো দেশের মধ্যস্থতা আমরা চাই না, দ্বিপাক্ষিক বিষয়, খুব স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কিন্তু একটাও বিবৃতি প্রকাশ করেনি। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি নাই করতে পারেন, তার অধস্তন্য যারা আছেন নিচে তারা হয়তো তার দপ্তর থেকে করা হবে। কিন্তু যে প্রশ্নগুলো ইন্টেলিজেন্সের যে প্রশ্ন, এক হচ্ছে সেই জঙ্গিরা কোথায় সেই প্রশ্ন, এবং আমাদের বিএসএফ অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী কে নিয়ে যে প্রশ্ন, তিনটে প্রশ্ন এসছে, সেই তিনটে প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এখনও সরাসরি পাইনি। আমি আবারও বলছি, সেনার সাফল্য আমাদের উন্নীশ করা উচিত, কিন্তু এর জবাবও কোথাও না কোথাও গোটা অপোজিশন যারা আছে, যারা পার্লামেন্টে সরকারের পাশে থেকে, তাদেরকেও তো এর জবাব দেওয়া উচিত। পৃথ্বীরাজ, এবার শোনো, তুমি সিজ ফায়ারের কথাটা বললে তো, দেবুদা একটু আগে তৃণমূলের অ্যাঙ্গেল থেকে বললো যে ডোনাল্ড ট্রাম্প নাকি সিজ ফায়ার করেছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য মধ্যস্থতা হয়েছে। সারা পৃথিবী যেন 11 বার বলেছে। দেবুদা আমি বলছি, তোমায় উত্তরটা দিচ্ছি, শোনো না, ধৈর্য ধরো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় প্রতিনিধি দলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলল যে যুদ্ধবিরতির মধ্যে বা যুদ্ধবিরতি যা হয়েছে এখানে কোনো অন্যান্য দেশের মধ্যস্থতা ছিল না। এটা অন রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে বলেছে। দেবুদা জানে না, পারলে ওইটা দেখে নিক একবার। তাদের দলের সাধারণ সম্পাদক, দলের আগে দেশ, এটাও তো বলেছে, দলের আগে দেশ, তাই তো? নোটেবল সুপ্রিয়তা, তোমার কথাটাও নোটেবল। তো এইটা দেবুদাকে জানা উচিত, আর দেবুদাকে ওইটা জেনে তারপর সংবাদ মাধ্যমে বলা উচিত। দুই, দ্বিতীয় কথা, এবার তুমি এসো সেনাবাহিনীতে। সেনাবাহিনী গত 22শে এপ্রিল এই ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বিধানসভার প্রস্তাবে বলেছে পুলিশ কি কোনো তখন কিছু করেনি, পুলিশ কেন কোনো পদক্ষেপ নেয়নি। আসলে বিষয়টা হচ্ছে ওখানে তো ওমর আব্দুল্লাহ সরকার, তো ওমর আব্দুল্লাহ যদি সরকার হয় এবং পুলিশ সেখানে যদি ফেলিওর হয়, তাহলে তার দায় কিন্তু হচ্ছে এজেন্সি, তার দায় কিন্তু ইন্ডিজোটে। আরেকটা কথা, আরেকটা এজেন্সি সেটাই জানে না, সেটাই জানে না ওটা এজেন্সি। আমি উত্তরটা দিচ্ছি, এজেন্সি সেইখানে না জানিয়ে পুলিশের সাথে সেটেলমেন্ট করে বাইজারান গাড়িতে পুলিশকে নিয়ে যেত, যেটা কেউ জানতো না, এবং এটা পুলিশ এবং এজেন্সির সেটিং। আপনি কি করে বলছেন আপনার কাছে তথ্য আছে? পারবেন অন ক্যামেরা প্রডিউস করতে পারবেন, অন ক্যামেরা প্রডিউস করতে পারবেন। এইবার সময় শেষ হয়ে এসেছে। সুপ্রিয়া, কংগ্রেসকে আমি একটা কথা বলে দিই, কেতনদা এত বড় বড় কথা বললো তো, আজ অবধি 93,000 সৈনিককে স্যাক্রিফাইস করেছিল সেই ইন্দিরা গান্ধী, এখনো সেই সৈনিকরা কোথায় আছে কিন্তু কেউ জানে না। আর এই যে নরেন্দ্র মোদী প্রত্যাঘাত করেছে তো 26/11 অ্যাটাকে, মনমোহন সিং বারাক ওবামাকে চিঠি লিখেছিল হোয়াইট হাউসে, আজকে এটা নরেন্দ্র দামোদর দাস মোদী, আজকে এটা 56 ইঞ্চির ছাতি বলে সোজাসুজি প্রত্যাঘাত করেছে। বেশ, সময় শেষ। আমি ছোট্ট করে কিতনদা ইতিহাসদা উত্তর, ইতিহাসদা একটা খুব এই প্রাসঙ্গিক যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন, এবং তার দলেরই মুখ্যমন্ত্রী আজকে অপারেশন সিন্দুরকে, তিনি সিন্দুর নামটাকে বাদ দিয়ে তার সেনাদের নামে তিনি প্রস্তাব পাস করছেন, এবং পার্লামেন্টে মাফ করবেন, বিধানসভায় আজকে আলোচনা প্রস্তাবটা এমনভাবে হলো যেখানে কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখন অন্য দলের কোনো প্রতিনিধি, যিনি সর্বদলীয় প্রতিনিধি দলে থাকছেন, দেশের প্রশংসা করছেন এবং বলছেন দলের আগে দেশ, এবং আজকে নৈশভোজেও থাকছেন, সেখানে তার দলের মুখ্যমন্ত্রী অন্য কথা বলছেন? কোথাও একটা ডিফারেন্স চোখে পড়ছে না? যেটা তুমিও হয়তো অ্যাডমিট করবে কিনা জানি না, সেটা হচ্ছে যে অমিত শাহ এখানে দাঁড়িয়ে বলেই গেলেন যে আগামী মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি বলেছেন তো ভাই,
অমিত শাহ তার মিটিংয়ে বলেছে যে না, বলেছেন যে পিসিকে বলেছে, পিসিকে মমতা বলেছে বন্দ্যোপাধ্যায় তার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, আগামী অভিষেকও হতে দিনে পারবে না। মুখ্যমন্ত্রী হবে, এই আমরা হতে পারবে না, দেবো না। অভিষেকও হতে বলেছে। পারবে না। কোথায় আমি আপনি অন ক্যামেরা বলেছি, অন ক্যামেরা বলেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি। ডেটা আমি আপনাকে সুপ্রিয়দাকে জিজ্ঞেস করুন, সুপ্রিয়দাকে জিজ্ঞেস করতে হবে। অমিত শাহ পরিষ্কার বলেছে সুপ্রিয়দা পিসির ভাইপোকে আগামী মুখ্যমন্ত্রী হতে আমরা দেব না। পিসি হ্যাঁ, নিজেই হতে দেব না, হতে দেব পিসি না। নিজেই স্বীকার করছে না যে তার ভাইপো হতে দেব না, মুখ্যমন্ত্রী হবে। হতে দেব না। পিসি নিজেই স্বীকার করলেন না যে তার ভাইপো মুখ্যমন্ত্রী হবে কি হবে না। অমিত শাহ স্বীকার করে ফেললেন যে তার ভাইপোকে মুখ্যমন্ত্রী হতে দেব না। এই অদ্ভুত কথাগুলো তো কানে লাগে, প্রচন্ড কানে লাগে। এবং হচ্ছে যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলছে যখন মানুষ যখন চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। আমরা বারবার বলছি যে খাদ্য সূচকে 127-এর মধ্যে 105তম দেশ হচ্ছে ভারতবর্ষ। মানুষের খাদ্য সূচকটাকে বাড়াতে হবে, মানুষকে তার খাদ্যটা দিতে হবে, মানুষকে তার লেখাপড়াটা দিতে হবে। জিডিপিতে ভারতবর্ষ এখন ৪র্থ স্থানে উঠে গেছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কাজী আপনি কি 90% হচ্ছে উপরে ক্রিমি লেয়ার। আরে তোমার হয়ে যে লড়বে সে যদি তোমার জাতীয়তাবোধের উদ্বুদ্ধ না হয়, সে যদি খিদের এগেইনস্টে যদি তোমার ভেতর থেকে স্যাবোটেজ করা শুরু করে, তুমি কি করতে পারবে? কিসের স্যাবোটেজ? তুমি কি করতে পারবে যদি তুমি তাকে মানুষকে যদি তুমি পাকিস্তানকে আমরা জল দেব না, পাকিস্তানকে তো পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়বে তুমি তো গিয়ে তো পিওকে দখল করতে পারলে না। একদম সময় নেই, হাতে একদম সময় নেই। প্রধানমন্ত্রী সরাসরি বলেছে আমরা পিওকে কবে বলেছে? পেহেলগাঁওয়ের জঙ্গি আক্রমণ নিয়ে ভারতের প্রত্যাঘাত আর অপারেশন সিন্ধু। বেশ 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 সময় নেই, সময় নেই, সময় নেই, একদম সময় নেই। শেষ করতে হবে অবভিয়াসলি। এই আজকে আলোচনা আমার মনে হয় আরও 1 ঘন্টা লেগে যাবে যদি সম্পূর্ণভাবে শেষ করতে হয়, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। তবে এটুকু বলবো যে অবভিয়াসলি যারা আসল কারিগর যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীদের পরাক্রম বা শৌর্য, তাদের জন্য যখন এই সম্মান জানানো হয়েছে, আমাদের সেই সম্মানটা রেখেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাজনৈতিক দল আজকে আসবে, কালকে অন্য দল যাবে, এবং রাজ্যের শাসক দল কখনো বিরোধী হবে, বিরোধী দল আবার শাসক হবে, কিন্তু সেনাবাহিনীর সম্মান সবার আগে আমাদের সেটাই মাথায় রাখতে হবে। এবং সেই কারণেই বলবো যে এই যেটা দেশের একটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কোনো রাজনীতি না করে আমার মনে হয় অন্য বিষয় আলোচনা করলে আমার মনে হয় আমাদেরও ভালো হবে, দেশের ভালো হবে, আম জনতার ভালো হবে। আমরা চাইবো অতীতে যা ঘটনা ঘটেছে বর্তমানে বা ভবিষ্যতে সেগুলো আর রিপিট না হোক, এবং সবাই চাইবে যে দেশের সার্বভৌমত্ব বা দেশের নিরাপত্তা নিয়ে যদি বাইরের দেশের সত্যি কোনো আঘাত আসে, ভারতকে সেই প্রত্যাঘাত করতে হবে, সরকারে যেই থাকুক। এবং সেই সরকার যদি মনে করে যে এটা করবো, আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল, বিরোধী দলকেও সেখানে পাশে থাকা, সেখানেই রাজনীতি করা এই মুহূর্তে আমার মনে হয় উচিত নয়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অতিথি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম।